নমস্কার ফ্রেন্ড। তাহলে আবার চলে আসলাম গল্প করতে। কথাই ছিল যে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা পার্ট আপনাদের সাথে শেয়ার করব গল্পের মাধ্যমে। তা প্রথম যে গল্পটা সেটা হচ্ছে আমার লাইফের জার্নিটা কিভাবে হয়, মানে এই ফিল্ডে আমার প্রবেশটা কিভাবে হয়, আমি আমি কিভাবে এই ফিল্ডে আসি, সেটা আমি অল্পের উপর দিয়ে শর্টের উপর দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা, এই যে এক্সোটিক বার্ডস, এই যে বিদেশি পাখি, এই যে বিদেশি পাখি বিজনেস হয়, কেনা বেচা হয়, আর এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না, একদম জিরো নলেজে আমি ছিলাম যখন প্রথম আমি পাখি পুষি। এবং কিভাবে পুষি, তো প্রথম কথা হচ্ছে যে আমি এই যে যে বাড়িটাতে এখন বাস করি, এটা আমাদের অনেক পরে হয়েছে। আমরা আগে থাকতাম হচ্ছে আমাদের বেলঘড়িয়াতেই, উদয়পুরে। আমরা পারিবারিক বাড়ি, সবাই মিলে একসাথে থাকতাম। তা সেখানে কিন্তু যেই রকম ন্যাচারালি সবার আগে, যদি আপনি 20 বছর আগে বা এখনো অনেকের বাড়িতেই আপনি টিয়া পাখি দেখবেন। সবাই কিন্তু কেজের মধ্যে একটা টিয়া পাখি পোষে, দুটো টিয়া পাখি পোষে। এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু সবার কাছে একটা কমন, এখনো অনেকের কাছে কমন, কিন্তু এখন অনেকে জানে বেআইনি, রাখা উচিত না, তারপরেও অনেকে রাখে। কিন্তু তখন যখন যে সময়কার কথা আমি বলছি, আজ থেকে মনে করুন 18-19 বছর আগেকার কথা, সেই সময়টাতে কিন্তু এই কনসেপ্টটা বিশেষ একটা ছিল না। অনেকের বাড়িতে বাড়িতেই কিন্তু এই টিয়া, চন্দনা, এই ধরনের পাখিগুলি পোষা হতো। এবং আমরা যখন স্কুলে যেতাম, স্কুল থেকে আসার পথে অনেকের বাড়িতেই দেখতাম বারিন্দায় সুন্দর একটা টিয়া পাখি বা চন্দনা পাখি রয়েছে, কি সুন্দর কথা বলতো, খুব ভালো লাগতো। মানে ডাকতো, আমরা দাঁড়িয়ে কথা বলতাম, ও সুন্দর উত্তর দিত, কথা বলতো, হরে কৃষ্ণ বলতো, মিঠু বলতো, আরো নানান রকম কথা। এবং মালিক যদি থাকে, মালিক নানান রকম কথা বললে, প্রশ্ন করলে সেগুলির উত্তর দিত, খুব ভালো লাগতো দেখতে। এইটাই শখ তখন। পাখির শখ বলতে এই যে এইরকম। তা আমাদের বাড়িতে ওইরকম টিয়া পাখি থাকতো, কথা সেরকম বলতো না, আমরা রোজই ছোলা দিতাম আমাদের। মানে যখন আমরা একদম ছোট ছিলাম, স্কুল লাইফের কথা বলছি, তখন ওরকম লাইফ পার্টের মধ্যে ওই টিয়া পাখি ছিল। কোনো সময় অসুস্থ হতো, মরে গেছে কিছু, আবার হয়তো আসতো। বাবা ওরকম বাজারে, আমাদের ওরকম বাজার করতে গেলে দেখা গেল এক ঝাঁক টিয়া পাখি নিয়ে কেউ বসে আছে, বাবা ওরকম শখে ওরকম এক দুটো পাখি নিয়ে আসতো। এই একটা শখ ছিল। এই বাড়ি যখন আমরা প্রথম করি, তখন আমাদের শখ ছিল যে এইখানে আমরা একটা চন্দনা পুষবো এবং সেটা কথা বলবো। এটা আমাদের সবার একটা শখ ছিল। এই শখের থেকেই এবারে কোথায় পাওয়া যায়, কি বৃত্তান্ত, হাট বাজার এই সম্বন্ধে কিন্তু কোনো নলেজ ছিল না। আমরা এরকম খোঁজ করছি, কোথায় চন্দনা পাবো, কোথায় চন্দনা পাবো, এইরকম ভাবে খোঁজ করতে করতে, তা আমাদের বাড়িতে যখন এক মিস্ত্রি কাজ করছিল, সে বলছে যে আপনাদের এখানেই একজন আছে, তিনি প্রচুর পাখি পোষেন, তার বাড়ির ছাদে খাঁচা, ছাদে ঘর করা প্রচুর পাখি। এবং যে বলছে সে পাখি সংক্রান্ত ব্যাপারে কিছু জানে না, যে কি বিদেশি পাখি কি দেশি পাখি, এই সমস্ত কনসেপ্ট তার কাছে জিরো। সে তার বাড়িতেও কাজ করেছে, দেখেছে প্রচুর পাখি। তা আমাকে সেই বাড়ির অ্যাড্রেস আমাকে দিল, যে আপনি ওইখানে যান, বা তুমি ওইখানে যাও। 2006 সাল, 2006 সালের ঘটনা এটা। এবার আমরা যথারীতি ওনার অ্যাড্রেস অনুযায়ী ওনার বাড়িতে গেলাম, যে যে বাড়ির অ্যাড্রেস দিল তার বাড়িতে গেলাম। তিনি তিনি একজন সরকারি সার্ভিস করে, এবং এক্সোটিক বার্ড সম্বন্ধে তখন প্রথম নলেজ হলো তার কাছে। সে আসলো, সে নিচে আসলো, আমাদের সাথে দাঁড়িয়ে কথা বললো, এবং সেখানেই একটা বড় কলোনি মতন করা, সেখানে প্রচুর বদ্রি পাখি। ওনারই বাড়ির নিচে নিচে একটা খামার মতন করা, সেখানে প্রচুর বদ্রি পাখি, দারুণ দেখতে, সুন্দর, এরম বড় বড় সাইজ, খুব কালারফুল পাখিগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। তা আমরা প্রথমে দাঁড়িয়ে ওই পাখিগুলোই দেখলাম, দেখতে দেখতে তারপরে উনি ভদ্রলোক নামলেন নিচে। তা আমি তখন বললাম, কাকু চন্দনা পাখি নেব, চন্দনা পাখি হবে আপনার কাছে? এইবার আমার প্রথম নলেজ শুরু হলো, শিক্ষা শুরু হলো। প্রথম উনি আমাকে দাঁড়িয়ে, বা আমিও গেছিলাম, আমার বাবাও সাথে ছিলেন। তা এবার গল্পগুলো, উনি তখন পাখির গল্প করলেন, যে কোনটা দেশি পাখি, কোনটা বিদেশি পাখি, কোনটা কেজে রাখা যায়, কোনটা রাখা যায় না, এই কনসেপ্ট গুলো তখন আমাদের সাথে উনি শেয়ার করলেন। এবং উনি আমায় এটাও বললেন যে পাখি যদি পুষতে হয়, তুমি বদ্রি পাখি পোষো, চন্দনার করার কি দরকার, তুমি কিছু বদ্রি পাখি পোষো, ওর থেকে যখন ব্রিড হবে, ওর বাচ্চা হবে, বাচ্চা তুমি সেল করতে পারবে। আমার কাছে না ব্যাপারটা একদম, পাখি আবার সেল করা যায়? আমি তখন তো ছোট, তখন আমি বললাম পাখি আবার সেল করা যায়নি।
ওই পাখি আবার বিক্রি হয়ে যায়? বলে হ্যাঁ, তা পাখি বিক্রি হয় না, এক্সোটিক পাখি সমস্ত পাখি তুমি সেল করতে পারবে। এই এক্সোটিক পাখি কিন্তু সমস্ত পাখি কিন্তু সেল হয়, এর ব্রিডিং হয়, বাচ্চা হয়, বাচ্চা হলে সেল হয়। বাস তখন আমার সঙ্গে সঙ্গে না, আমার আর পাখিগুলো এত সুন্দর, বদ্রি পাখিগুলো সত্যি কথা বলতে শখ যদি হয়, একদম 100% শখ যদি হয়, বদ্রি পাখি খুব সুন্দর পাখি। বদ্রি পাখি দেখতে এত সুন্দর, এবং ওর ওই কিচির মিচির আওয়াজ এবং একসাথে ঝাঁকের মধ্যে থাকলে, কলোনির মধ্যে থাকলে এত ভালো লাগে। ধীরে ধীরে আমরা অনেক কমার্শিয়াল হয়েছি, অনেক মানে পয়সার দিকে যেতে গিয়ে আমরা বদ্রি পাখিকে অনেকেই অবহেলা করে ধীরে 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 প্রচুর রকম দামি দামি পাখির দিকে, সেই আলোচনাটা আমি পরে আসবো, এসছি আর কি। যাই হোক, এবার আমি ওনার কাছে বদ্রি পাখি চাইলাম, আমাকে তাহলে দুজোড়া বদ্রি পাখি দিন। উনি বললে আমার কাছে তো এখন হয় না, এ তো আমার ব্রিডিং সিজন না, আমরা যখন ব্রিডিং হবে, বাচ্চা হবে, তখন তুমি এসো, তোমায় তখন পাখি আমরা দিতে পারবো। কিন্তু এবার অভিজ্ঞতা স্টার্ট হবে। দেখুন, নতুন যখন আপনি প্রবেশ করছেন তখন কিভাবে আপনি ঠকতে পারেন, দেখেন আমি গল্পের মাধ্যমে কিন্তু আপনাকে অভিজ্ঞতা শেয়ার করবো। এবার আমার তো হুজুক উঠে গেল। এই যে হুজুক, এইটা খুব খারাপ জিনিস। আমি তখনই বাবা কিছু পয়সা দিয়েছে, ওই পয়সাটা দিয়ে আমি পাখি কিনবই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবার পাখির আমি একটা খাঁচা করলাম, বাড়িতে এসে আমি পাখির একটা খাঁচা করলাম। আমাদের এই যে রুমটাতে আমি রয়েছি, সেই রুমটারই বারিন্দাটা এখন ডেকোরেশন হয়েছে, তখন কিছুই ছিল না, তখন ফাঁকা ছিল। ওইখানে আমার একটা খাঁচা, আমি কলোনি সিস্টেম খাঁচা একটা করলাম। ওখানে বেশ অনেক পাখি, আমি যেহেতু ওইখানে দেখে এসেছি যে ওই কলোনির মধ্যে অত সুন্দর পাখি ছেড়ে রেখেছে, আমি ওইভাবে একটা পাখির কেজ আমি করলাম। কেজ করলাম, এবার পাখি কোথায় পাবো? পাখি তো উনি তো, ওনার তো বিডার, উনি তো বলছে যে আমার যখন বাচ্চা হবে তখন তুমি এসো, আমি দেবো। তুমি তো জিজ্ঞাসা করি বদ্রি পাখি কে বিক্রি করে, বদ্রি পাখি কে বিক্রি করে, কোথায় পাওয়া যাবে? তো একজন দোকানদার, মুদি সদাই আনতাম, সে দোকানদার বললো তোমাদের পাড়াতেই আছে একজন, তুমি ওনার কাছে যাও, ওনার কাছে 12 মাস পাখি পাওয়া যায়। তখন উনি কি বৃত্তান্ত কিছু জানা, ওনার কাছে চলে গেলাম। কাকু বদ্রি পাখি, ওই দেখলাম প্রচুর পাখি। সে তার বারিন্দার মধ্যে পাখি, শুধু সেলেরই পাখি, তার কাছে কোনো ব্রিডিং নেই, সে সেলের পাখি, সে পাখি সেলার। সেলার কি বৃত্তান্ত তখন বুঝতে পারছি না, কিন্তু তখন কিন্তু জানি ওর ওইতে পাখি পেয়ে গেছে, পাখি প্রচুর আছে। পাখি হবে নাকি? হ্যাঁ, উনি না খুব দেখাচ্ছে, যেই রেলাটা ওই বিডার লোকটা ছিল না, যে অত বড় পাখি, তার কাছে যে, যার থেকে আমি প্রথম এই জিনিসটা জানলাম, বিশ্বাস করবেন না, তার কাছে প্রচুর এক্সোটিক বার্ডস তখন ছিল, উপরে প্রচুর রকম দামি দামি পাখি। ওই সময়কার বাজারে আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে দামি দামি কস্টলি লাভবার্ড ওনার কাছে ছিল, লাভবার্ড ছিল, এবং টিয়া করতো। তখন কিন্তু টিয়া ব্যান ছিল না, জানেন কি, তখন টিয়া ব্যান্ড ছিল না, তখন প্রচুর বড় বড় যারা এখন যেরকম গ্রে করছে, ম্যাকাও করছে, তখন কিন্তু টিয়াটা ছিল। তখন যারাই একটুখানি ডেভেলপ করতো, তারা টিয়া করতো, হলুদ টিয়া, ব্লু টিয়া, এই সমস্ত গুলো, যেগুলোকে রিংনেক, এই রিংনেক গুলোকে কেন ব্যান করে দিল হঠাৎ করে দেশি বলে, কেননা ইয়েলো টিয়া বা ব্লু টিয়া এগুলি বিদেশি বলেই আমরা প্রথম থেকে জানতাম, এবং প্রচুর বার্ড শোয়ে এই টিয়ার প্রচুর এক্সিবিশন হতো। এত সুন্দর পাখি, কোনওয়ের থেকে ওই রিংনেকের এত সুন্দর বিউটি, মানে দেখার মতন বিউটি ছিল। হ্যাঁ, খুব সুন্দর। আমি যখন একটু একটু করে ডেভেলপ করছিলাম, তখন কিন্তু আমার এই টিয়ার শখ ছিল যে আমি একটু একটা স্টেপ এগোতে পারলে আমি এই টিয়ার গ্রুপটা করবো। ঠিক সেই সময়টাতে টিয়াটা ব্যান হয়ে গেল, ব্যান করে দেওয়া হলো। এবার তার কাছ থেকে কিন্তু আমি পাখিটা পেলাম না। সে কিন্তু ব্রিডার, এবং তার ব্যবহার কত সুন্দর, কথাবার্তা দারুণ একটা ব্যবহার। যে লোকটার কাছে আমি প্রথম গেলাম, সে কিন্তু সরকারি সার্ভিস করে, এবং তার ব্যবহার কথাবার্তা খুব ভালো, এবং সে প্রপার গাইডনেসটা কিন্তু আমায় দিচ্ছিল লাইনের। কিন্তু আমি কিন্তু তার থেকে ছিটকে গেলাম, কেননা আমার হুজুক উঠে গেছে। আমি তখনই, এগুলো ভুল, দেখুন লাইনের ভুল, আমি আমার নিজের ভুলটাই বলছি। দেখুন হুজুগুন শিক্ষাটা কিরকম হলো। এবার আমি ওই যে ব্যক্তির কাছে আমি পাখি কিনতে গেলাম, তার কাছ থেকে আমি পাখির কথা বলাতে সে খুব স্টাইল করলো, হ্যাঁ পাখি আছে তো, আমার তো এই তো পাখি বুক হয়ে রয়েছে, আমি কোথা থেকে দেবো, দাঁড়াও দেখছি, এই না সেই না করে, এখনো আমি সেই 18 বছরের কথা স্মৃতিচারণ করছি, মনে পড়ছে। ভালো, মানে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে অবশ্যই। তা রেলা করতে করতেই উনি বললেন ঠিক আছে চলো, তোমার এসছো যখন, ঠিক আছে দুজোড়া তোমার দিই। হ্যাঁ, দুজোড়া পাখি আমায় দিল, দুজোড়া না, আমি 4 পেয়ার, আমি বললাম 4 পেয়ার দাও। তখন বাজার দর ছিল, বাজার দর সম্বন্ধে আমি কিছু জানি না যে পাখির দাম কি আছে, তখন তখন পরে জানলাম, তখন বাজার দর ছিল 80 টাকা পেয়ার বদ্রি, এবং উনি আমার থেকে বদ্রির দাম নিল 150 টাকা, কোনো বদ্রি 200,
এমনকি একজোড়া কালার আমার খুব পছন্দ হলো পাইডের মধ্যে। পাইড কি তখন বুঝতাম না, হলুদের মধ্যে খুব সুন্দর একটা মানে কালারের একটা কম্বিনেশন ছিল, পাইড বলে ওগুলোকে। তো উনি ওটার দাম নিল 450 টাকা। এইভাবে দু চার পেয়ার পাখি উনি আমাকে দিল, এবং উনি আমার বাড়িতেও চলে আসতো সাথে সাথে আমার সেট আপ করবে। বলছে এই এত বড় একটা খাঁচা করেছে, এখানে তো অনেক পাখি লাগবে, এখানে 10-12 জোড়া পাখি না ছাড়লে তো ফাঁকা ফাঁকা লাগবে। উনি কিন্তু বিজনেসম্যান, এবং উনি কোথাকার বিজনেসম্যান, উনি হাটে ব্যবসা করে। আমি কিছুই জানি না, আমি জানি ওনার কাছ থেকে আমি পাখি পেয়ে যাচ্ছি। তো উনি আমায় তারপরে বলে 10-12 জোড়া পাখি লাগবে, তাহলে এখানে ফাঁকা ফাঁকা লাগবে, এখানে হবে না। বলে না, এখানে রেজাল্ট পাবে না, 10-12 জোড়া পাখি কিন্তু লাগবে এত বড় একটা খাঁচার মধ্যে। উনি আমায় 10-12 জোড়া, আমি বললাম তাহলে কাকু আস্তে আস্তে দিয়ে দাও 10-12 জোড়া পাখি তুমি। তো উনি মেল ফিমেল করে করে 10-12 জোড়া পাখি আমায় দিয়ে দিলেন। বদ্রি পাখি শুরু হলো। খাওয়া দাওয়া কি না, খাওয়া দাওয়ার সম্বন্ধে আমি কি জানলাম, খাওয়া দাওয়ার সম্বন্ধে জানলাম দানা খায়, তুমি ভাত দিতে পারো, সকালবেলা একটু ভাত দেবে, পালং শাক দেবে। শীতকাল ছিল, জানুয়ারি মাসে আমি প্রথম এই বদ্রি পাখি কিনি। জেনারেল নলেজ যেরকম নর্মাল আপনারা জানেন পাখি পুষতে গেলে এইরকম তুলসী পাতা দেবে, পালং শাক দেবে, এইভাবে দিলাম, সবই দিতাম আমি যতটুকু যা যা বলতো লোকে সেই জানা অনুযায়ী। এবং আমি খুব সুন্দর পরিষ্কার করে খাঁচা ফাঁচা পরিষ্কার করে রোজ এইটা করতাম। খাবার দাবার দিতাম, তুলসী পাতা দিতাম, পালং শাক দিতাম, ব্যাপক খেত, খুব খেত। হ্যাঁ। দানার দাম তখন দানার দাম ছিল 9 টাকা কিলো, 9 টাকা কিলো তখন। উনি আমার থেকে 13 টাকা কিলো নিত। ওই যে ভদ্রলোক আমাকে পাখি দিলেন, উনি হাটের ব্যবসায়ী, আমাদের পাড়াতেই থাকতেন, নাম বলতে চাই না, নাম বলার প্রয়োজন নেই, থাক। তা উনি আমায় দানা দিতেন 13 টাকা করে, তখন কিন্তু বাজার দর 9 টাকা। আমি জানতাম না, আমি বললাম কাকু তুমি তাহলে দিও, আমি তো চিনি না সেখানে তখন কিছু মার্কেট সম্বন্ধে কিছু জ্ঞান নেই আমি, কিন্তু ওনার থেকেই খাবারটা নিতাম। এবার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। দেখো, যে ব্রিডারের কাছ থেকে পাখি কিনলে কি হয়, আর হাটের লোক বা যারা ক্রেতা, যারা কালেকশন করে পাখি বিক্রি করে, তখন কিন্তু আমি জানতাম না যে উনি কালেকশন করে পাখি বিক্রি করে। তো উনি ভ্যারাইটিস রকম পাখি, দেখতে সুন্দর সব রকম পাখি কিন্তু আমার ঘরে বসিয়ে দিল, এবং বললো হাড়ি দিয়ে দাও 10 জোড়া পাখি, সেটা 12 জোড়া হাড়ি, 12টা হাড়ি তুমি লাগিয়ে দাও, 2খানা হাড়ি এক্সট্রা লাগিয়ে দাও। চিন্তা করতে পারবেন না, 1 সপ্তাহের মধ্যে মারামারি, কি দারুণ অভিজ্ঞতা। বিভৎস মারামারি, সে মানে একটা আরেকটাকে মেরে দিচ্ছে, ও আরেকটাকে হাড়ি নেবে, হাড়ি না মানে মারামারি শুরু হয়ে গেছে। এই মারামারির কারণটা আমি তো পুরো গল্পটা বলতে গেলে প্রচুর, আমি অভিজ্ঞতাটা এবার শেয়ার করি। এই মারামারির কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, আপনি যখনই মার্কেট থেকে পাখি কিনবেন, কোনো ব্রিডারের ঘরের থেকে কোনো পাখি কিনবেন না, মার্কেট থেকে পাখি কিনবেন, তখন কিন্তু আপনি বয়স জানবেন না। এখানে আমি অভিজ্ঞতাটা শেয়ার করি, কারণ একটা ভিডিও অনেকক্ষণ লং টাইম করবো কিন্তু অভিজ্ঞতা শেয়ার করবো না, তাহলে তো হবে না। যারা বদ্রি পাখি এখন নতুন পুষছেন তাদের পক্ষে কিন্তু এটা খুব দারুণ ভ্যালুয়েবল হবে। যারা কলোনি করতে চাইছেন, কলোনি বেস্ট পাখি করতে গেলে আমি অভিজ্ঞতাটা এখানে বলে দিচ্ছি, নালে ভিডিওটা বেকার হয়ে যাবে। কলোনি বেস্ট পাখি করতে গেলে আপনাকে যে পাখিটা সেটিং করতে হবে একটা কলোনিতে, ধরুন আপনি সাপোজ 10 পেয়ারের আপনি একটা কলোনি করছেন, সেই 10 পেয়ার কলোনিতে আপনাকে সেম এজের পাখি কিন্তু রাখতে হবে। অর্থাৎ একটা ব্রিডারের থেকে পাখি কিনতে হবে, মেল ফিমেল করে সেম এজের পাখি, সেম বয়সের পাখি আপনাকে কলোনিতে রাখতে হবে। কলোনিতে রেখে 2-3 মাস ওদের ওই কলোনিতে নর্মাল সেটিং করার পর আপনি 3 থেকে 4 মাসে ন্যাচারাল ম্যাচুরিটি এসে যায় বদ্রি। 4 মাস পর 2 থেকে 3 মাস আপনি রাখলেন, রেখে, কারণ আপনি যে পাখিটা কিনলেন ওটা তো মোটামুটি 2 মাস 2.5 মাসের পাখি হবেই। এবার আপনি আপনার ফার্মে যে যে কেসটাতে আপনি রাখছেন, যে অ্যাভিয়ারিটাতে রাখছেন কলোনি বেশ, সেটাতে আপনি নর্মাল ছেড়ে রাখবেন 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস ওরা ওদের মতন বন্ধু বান্ধব করে নেবে, পেয়ার সেটিং করে নেবে, ম্যাচুরিটি এসে যাবে। তারপরে আপনারা কিন্তু একটা সিজন বুঝে হাড়িটাকে টানাবেন। এইটা যদি করেন তাহলে মারামারির পরিমাণটা আপনার অনেকটা কমে যাবে। আর আমি যেহেতু ওই সময় ভুল করেছিলাম কি, আপনি মার্কেটে যে যারা সেলার তাদের থেকে আমি পাখি কিনেছি, তার ফলে কি হয়েছে, ওখানে ভ্যারাইটিস এজের পাখি ওখানে ঢুকে গেছিল। ভ্যারাইটি এজের, কোনোটা হয়তো কম বয়স, কোনোটা হয়তো অনেক বয়স, বয়স্ক পাখি, বুড়ো পাখি। হ্যাঁ, কারণ তাদের কাছে বহুত রকম কালেকশন আছে। বুড়ো পাখিটা আগে গিয়ে হাড়ি নিয়ে নিচ্ছে, সে বাচ্চাগুলোকে আর নিতে দিচ্ছে না। এই নিয়ে কিন্তু মারামারিটা প্রচুর পরিমাণে হবে,
এবং সেটিং করতে ভীষণ সমস্যা হয়। এবং এতে কি হলো জানেন, 10 থেকে 12 জোড়া পাখি আমার ছিল, ওখানে 2 থেকে 3 জোড়া খুব ভালো রেজাল্ট করতো, বাকিগুলো কিছুই করতো না, কারণ বাকিগুলো অনেকগুলোই বয়স হয়ে গেছে, অনেকগুলোই বয়স্ক পাখি, এবং মারামারি করেই এক একজন সারাদিন কাটিয়ে দিত, ডিম দিত তো ডিম জমতো না, এরকম হতো। ওখান থেকে হয়তো 2 থেকে 3 পেয়ার, মানে আমি ছাড়লাম 10 জোড়া, ওখান থেকে 2 থেকে 3 পেয়ার হয়তো ভালো রেজাল্ট করতো, এবং সেখান থেকে আমার ধীরে 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 বদ্রিটা বাড়তে শুরু করলো। তাহলে এখান থেকে কিন্তু একটা অভিজ্ঞতা শেয়ার হলো। এখান থেকে অনেক ডিপলি ডিপলি অভিজ্ঞতা কিন্তু যাবে, আমি কিন্তু একদম গোড়া থেকে শুরু করেছি। অনেকের কাছে কিন্তু বোরিং লাগবে, আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওগুলো কিন্তু অনেকের কাছে বোকা বোকাও লাগতে পারে, কিন্তু আমি ভিডিওগুলো একদম ফার্স্ট থেকে শুরু করছি, কেননা আমি কিভাবে মানে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেইটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। কেননা এইটা যদি আমি আপনাদের কাছে শেয়ার না করতে পারি, তাহলে কিভাবে আমার এই এই ফিল্ডে আসা এবং এত বড় একটা পরিকল্পনা করা, যেটা আদৌ কি কোন জায়গায় ভবিষ্যতে যেতে যাবে সেটা আমি জানি না, কিন্তু এই যে এত মানে বড়ভাবে জিনিসগুলোকে আমি ভেবেছি, চিন্তা করেছি এবং কাজ করেছি, এইগুলো আপনাদের কাছে পরিষ্কার হবে না। এই জন্য কিন্তু আমি একদম গোড়া থেকে শুরু করেছি, এবং এই ভিডিওটা অনেকের কাছে খুব ভালো লাগতে পারে যারা বদ্রিতে নতুন নতুন করে যারা অনুপ্রবেশ করছে, যাদের কাছে পাখি, যারা এখন অনেক দিন ধরে পাখি পুষছেন তাদের কাছে এগুলো বোকা বোকা লাগতে পারে, কিন্তু যারা নতুন পাখি পুষছেন, একদম নতুন, অনেকেই কিন্তু এখন বদ্রির ফার্ম করছেন, অনেকেই বদ্রি পুষছেন। তো এই ব্যাপারটা কিন্তু এখন অনেকেই জানেন যে বিডারদের কাছ থেকে পাখি কিনলে ভালো পাখি পাওয়া যায়, কিন্তু সেখানেও কিন্তু যে সবসময় বিডারদের কাছ থেকে কিনলে ভালো পাখি পাওয়া যাবে তাও না, কোন ব্রিডার সেটাও চয়েস করতে হবে, এগুলো অনেক, এগুলো আবার স্টেপ বাই স্টেপ পরে আসবো, পরে এর অভিজ্ঞতাগুলো কিন্তু আমি শেয়ার করবো যে বিডারদের কাছ থেকে নিতে গেলে আপনাকে কত রকম প্রবলেম ফেস হতে পারে, আপনাকে চয়েস এবং মানে প্রপার বিডারের কাছে পৌঁছানোটা কতটা করুন। কিন্তু আমি বলবো, আমি যে প্রথম যে লোকটির কাছে গিয়েছিলাম সেই লোকটি কিন্তু খুব জেনুইন লোক ছিল, এবং সে যেহেতু খুব হাই লেভেলের পাখিগুলো করতো, সেহেতু আমি তার মানে টাচিং এ খুব বেশি দিন আমি থাকতে পারিনি, কেননা সে তো অনেক হাই লেভেলের পাখিগুলো করে, এবং তার লো লেভেলের পাখির মধ্যে বদ্রিকার একটা কলোনি আছে, ওইটুকুনি। এবার বাকিটা সবই হাই, মানে প্রচুর হাই তখনকার সময়। এবার আমি একজন নতুন, একদম নিউ কমার, আমি কিছু জানি না, কিছুই লাইনের বুঝি না, আমি সেখানে ওই অত হাই মিউটেশনের ব্যাপারটা তো আমি বুঝবো না, সেহেতু ওনার সাথে আমার খুব বেশি মানে টাচিংটা হয়নি, ওনার থেকে যে আমি খুব বেশি অভিজ্ঞতা পাবো সেটা হয়নি, ওনার সাক্ষাৎ ওইখানেই আমার সমাপ্ত হয়ে গেল, আমি ওনার কাছে আর কোনোদিনও যাইনি। এবং ওই লোকটি বিশ্বাস করবেন না, এই যে অন্ধকার দিক বলি, ওই পাখি ওনার প্রাণ জান ছিল, মানে উনি সরকারি সার্ভিস করতেন, রোজ আসতেন এবং রাত্রেবেলা প্রচুর রাত অব্দি উনি ওই পাখির ঘরে কাটাতেন। ওনার কিন্তু পেটে ক্যান্সার হয়ে উনি মারা গেছেন খুব অল্প বয়সে, ওনার চাকরির লাইফও তখন ছিল, ওনার পেটে ক্যান্সার হয়ে গিয়ে কিন্তু উনি মারা গেছে। তাই পাখির সাথে থাকতে গেলে কিন্তু এই ব্যাপারগুলি ভীষণ, মানে আপনি পাখি পাগল হয়ে যাবেন, পাখির সাথে সারাদিন থাকবেন, কিন্তু এর থেকে কিন্তু পেটের প্রবলেম, শ্বাসনালীর প্রবলেম, এইগুলি কিন্তু খুব আসে। এবং আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে ওনার যে সমস্যাটা এটা কিন্তু, এবং ফুটে মানে ডাক্তার বলেই দিয়েছিল যে পাখির ফার্ম থেকে এটা এসছে, বুঝতে পেরেছেন? তো এই ব্যাপারটা কিন্তু মানে কেননা তখন কিভাবে মেনটেন করতো, কি করতো, এগুলো বলা মুশকিল। এই যে প্রোডাক্ট আমাদের এসছে, এর পেছনেও আমাদের নিমা কেয়ার প্রোডাক্ট এসছে, এটার ভ্যালু আছে প্রচুর। বলবেন যে এই তো অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট, নিমা কেয়ার যে এসছে এটা কিন্তু রিফ্রেশার, এটা কিন্তু ফার্ম পুরো রিফ্রেশ করে। এবং আপনি যখনই ফার্মে প্রবেশ করছেন তখন যদি একবার এই নিমা কেয়ার স্প্রে ফার্মে অ্যাপ্লাই করে তারপরে ঢুকতে পারেন, আপনার জন্য প্রচুর সেফ, আপনার বডির জন্য, আপনার শরীরের জন্য প্রচুর সেফ, পাখির জন্য তো অবশ্যই সেফ। এই কনসেপ্টটার উপর বেস করে কিন্তু পরবর্তীকালে আমার এই প্রোডাক্টটা তৈরি করা, এবং এটার নিয়ে ভিডিও পরে তো হবেই, যে নিমা কেয়ার কখন কিভাবে আসলো, কেন আসলো, এর কাজ কি, এবং এই প্রোডাক্টের কি ভ্যালু, হট করে মার্কেটে কেন আসলো, এবং মার্কেটে তো আসেনি, আমার কাছে এসছে, মার্কেটিং হয়নি, এবং মার্কেটিং কেন হয়নি সে বিষয়েও অনেক গল্প গুজব হবে। তো প্রথমটা কিন্তু হলো বদ্রি দিয়ে লাইফ শুরু, তাই না? এবং একটু ওষুধ সম্বন্ধে বলে দিই, বদ্রিতে আমি কি ওষুধ ব্যবহার করতাম, তখন ওষুধ সম্বন্ধে জিরো আমার জ্ঞান, কিচ্ছু জানি না ওষুধ সম্বন্ধে। তা ওই যে হাটের লোকটি, দেখুন হাটের লোকেরা কি ধরনের ওষুধ ব্যবহার করে, এবং যারা পাখি কেনা বেচা করে তারা কি ধরনের ওষুধ ব্যবহার করে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু বিডারের সলিউশন নয়। এবং তারা আমাকে একটা ওষুধের নাম বললো, তবে সত্যি কথা বলতে ওই ওষুধটা যদি এখনো মার্কেটে থাকতো আমি কিন্তু ওটা সবাইকে
বলতাম যে ওটা ব্যবহার করা যায়। সুব্রামাইসিন 250, সুব্রামাইসিন 250 যে ওষুধটা এখন বাজারে পাওয়া যায় না। ওনার কাছ থেকে আমি একটা ওষুধ, উনি আমায় বলেছিলেন সুব্রামাইসিন 250 তুমি রোজ জলের সাথে ওদের দেবে, ওদের ফিজিক্যাল হেলথটা একদমই ভালো থাকবে, ডায়রিয়া ফাইরিয়া এগুলো হবেই না। উনি এটা আমাকে বলেছেন। তা আমি না জেনে রোজই দিতাম, যদিও সেটা খুবই বাজে। রোজ অ্যান্টিবায়োটিক দেওয়া এখন এখন যদি আমাকে জিজ্ঞাসা করে আমি তো বলবো একদমই দেওয়া উচিত না। কিন্তু যেহেতু আমাদের সলিউশন একটা লেভেলে চলে গেছে, আমরা তারপর থেকে এখন 18 বছরের মধ্যে অনেক বিস্তর ফারাক হয়ে গেছে, মানে প্রচুর ডিফারেন্স এসে গেছে, এক্সপেরিমেন্ট একটা লেভেলে চলে গেছে। যাই হোক, তখন যে সুব্রামাইসিন 250 এই ওষুধটা, সত্যি কথা বলতে এই ওষুধটা ব্যবহার করে আমি তখনকার সময় কিন্তু মানে কোনো অসুবিধা আমি বুঝিনি। খুব কম দাম, 60 টাকা করে তখন দাম ছিল, 12টা করে থাকতে এরকম লম্বা একটা করে ক্যাপসুল। এই ক্যাপসুলটা ভাঙতাম, ভেঙে একটা বড় পাত্র, আমার তো কলোনি ছিল, তা বড় পাত্রের মধ্যে আমি গুলে দিয়ে দিতাম। ওনারাও দেখতাম সে পায়রা ফায়রা সবাইকেই ওই 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 ক্যাপসুলটা দিচ্ছে। মোটামুটি পাখির লাইনে আমি যখন 3 বছর স্টে করছি, চলছে রানিং চলছে, ওই সময় ওই ওষুধটা আর মার্কেটে পাওয়া যেত না। তখন আবার সবাই টেট্রাসাইক্লিন ট্যারামাইসিন এসেট এই ওষুধটাকে আবার সবাই বলতো যে এটার পরিবর্তে এটা, কিন্তু আমি ওই ওষুধটা বেকার বলে মনে হতো। মানে আমি খুব একটা, মানে এই ওষুধটার সাথে যদি কম্পেয়ার করা হয় যে সুব্রামাইসিন 250-র সাথে, তাহলে ওই ওষুধটা সেই রকম জায়গা কিন্তু আমার মনে হয় না করতে পেরেছে। এখন অনেকেই ব্যবহার হয়তো করে না জেনে। যাই হোক, এরকম তো সেটা তো আসবে আলোচনার মধ্যে। তো প্রথম কিন্তু ওই ওষুধের মধ্যে আর ক্যালসিয়াম বলেছিল যে অষ্ট ক্যালসিয়াম, যেটা যেটা আপনারা সবাই দেখেন প্রথমেই যদি বার্ডের লাইনে ঢুকে যান, তখন ওই একটা অষ্ট ক্যালসিয়াম বলবে যে হিউম্যান অষ্ট ক্যালসিয়াম সিরাপ, ওটা একটু ভাতের সাথে মেখে খাওয়া। তো তখন ওই সমস্তই আমরা যতটুকু ইসে, তখন তো এত কিছু হয়নি, তখন ওগুলোই খাওয়াতাম। টুকটাক বাচ্চা ফাচ্চা হতো। প্রথম প্রথম খুব ভালো বাচ্চা হচ্ছে। আমি একটুখানি বলেই দিই বদ্রিটার ব্যাপারটা, আমি যতটা পারি একটু করে দিই। প্রথম প্রথম কিন্তু বাচ্চা হতো না তা না, কিন্তু মানে একবার বাচ্চা হওয়ার পরের থেকে কিন্তু ছাদ বাচ্চা, বেকা বাচ্চা, এই সমস্ত কিন্তু মানে ঠিক মতন ডানা বেরোচ্ছে না, হ্যাঁ, এই সমস্ত প্রবলেম গুলি কিন্তু আসা শুরু হয়ে গেল। তার মানে কিন্তু প্রবলেম আসা শুরু হলো, মানে সিস্টেমে কিন্তু গন্ডগোল আছে। তারপরে বদ্রি আস্তে আস্তে আরেকটু বড় ফার্ম করা হলো। হ্যাঁ, বড় ফার্মটা করার পরে রেজাল্টটা অনেক ভালো হলো। প্রচুর বদ্রি, আমার বদ্রির কোয়ালিটি এমনি নর্মালি ভালোই থাকতো, মানে অনেকেই আমার থেকে বদ্রিটা নিয়ে নিয়ে পাখি বলতাম ওই ওষুধের উপরেই ট্রিটমেন্ট করে, ওই যতটুকু জানতাম ওইটাই বলতাম লোককে। হ্যাঁ, বলার একটা অভ্যেস ছিল, মানে আমি যেটা জানি সেটা বলে দিতাম। মানে চেপে বা এটা ইউজ করে এটা ভালো হবে এরকম ব্যাপারটা, চেপে ওরকম ব্যাপারটা আমার ছিল না। আর তখন এত প্রফেশনাল ব্যাপারও ছিল না, তখন ঘরে ঘরে অনেকেই পাখি পুষতো এইরকম। যাই হোক, ফার্স্টের যে পার্টটা আমি এইটুকুনি রাখছি। এর পরের পার্টটা হবে বদ্রি থেকে আমি পরের স্টেপ আমি ককটেল করি, ককটেলের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব, করতে করতে ডিপলি ঢুকবো। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম প্রথম অল্পের উপর দিয়ে সারছি, মানে ছোটখাটো নলেজ। এখন যারা প্রচুর বড় বড় ভিডিও, তাদের কাছে এই গল্পগুলো হয়তো তাদের অতীতের সাথে একটু মিলবে, তাদের একটু হাসি পাবে যে না একটু অতীত আমাদেরও এরকম ব্যাপার ছিল, এরকম এইটুকুনি। কিন্তু এখন অভিজ্ঞতা অনেক এসে অনেকেই এই ব্যাপারগুলি জানে। এগুলো যে নতুন করে আমি কিছু বলছি তা না, কিন্তু আমি যে স্টেপ বাই স্টেপ শিখেছি সেইটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। যাই হোক, প্রথম স্টেপটা মনে হয় ক্লিয়ার হলো। আজকের মতন নমস্কার, গুড নাইট। হ্যাঁ, আবার পরের স্টেপটা হবে ককটেল। আমি পরের স্টেপটা ককটেল করি, ককটেল করতে গিয়ে কি কি সমস্যা হয়েছিল সেটা নিয়ে আমি কিন্তু বলবো। ঠিক আছে, ওকে।